টার্ন। আচ্ছা, তাহলে আমরা আমাদের আলোচনায় যে দুইটা পয়েন্টে আসলাম, একটা হচ্ছে যে ধরেন আমাদের সংস্কৃতিটাকে নতুন করে রাষ্ট্রীয়করণ যতটুকু ঘটতেছে, তার আগে ধরেন আমাদের সংস্কৃতির ভেতরে ঔপনিবেশিক রাষ্ট্রের যে গাঠনিক ভূমিকা, এটা অনেক আগ থেকে আছে। এটা একদম প্রথম থেকে আমাদের এই যে আমাদের যে জাতি হিসেবে যে গঠন, যেটা যে আত্মশনাক্তি, সেটা যে বিভিন্ন পর্যায়ে ধরেন আহ অতিক্রম করে আসছে 19 শতক থেকে যদি আমি বিবেচনা করি, বা 18 শতক যেতে পারে। তো সেটার মধ্যে রাষ্ট্রের এবং তাও উপনিবেশিক রাষ্ট্র, ঠিক আছে, এই উপনিবেশিক রাষ্ট্রের ভূমিকাটা একদম আদি থেকে ছিল। এটা খুবই গুরুত্বপূর্ণ গাঠনিক ভূমিকা রেখেছে। এবং তারপরে আমরা তথাকথিত যে উত্তর ঔপনিবেশিক যে বাস্তবতা, যেটা বাংলাদেশের 47 এবং 71-এর মধ্যে দিয়ে এসেছে, তারপরেও একটা প্রশ্ন থাকবে যে আসলে সংস্কৃতির যে রাষ্ট্রীয়করণ বা রাষ্ট্রের যে একটা গাঠনিক ভূমিকা সংস্কৃতির ক্ষেত্রে এবং মানুষের আত্মসনাক্তের ক্ষেত্রে, সেটা নিরাকরণ ঘটে নাই। এটা এবং নিরাকরণ ঘটলেও সেটা কতটুকু করছে সেটা নিয়ে আমাদেরকে প্রশ্ন করতে হবে। কাজেই এটা কোনো নতুন একটা তৎপরতা বা প্রক্রিয়া না, আছে ধরেন সংস্কৃতি রাষ্ট্রীয়করণ নতুন করে ঘটতেছে সেটা তা না। এটা একটা দীর্ঘ সময় জারি থাকা প্রক্রিয়া, এবং সেটা একটা প্রত্নতত্ত্বের মতো করে আমাকে বিবেচনা করতে হবে যে আমাদের সাংস্কৃতিক যে পরিগঠনটা ঘটছে, আধুনিক মুদ্রণ ব্যবস্থা, আধুনিক শিক্ষা ব্যবস্থা, আধুনিক সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোর মধ্য দিয়ে, সেটার মধ্যে আসলে এই যে রাষ্ট্রের যে গাঠনিক ভূমিকা, সেটা আসলে কোন কোন স্তরে কিভাবে কিভাবে হাজির আছে এবং জারি আছে। এটা হচ্ছে প্রথম আলাপটা। আর দ্বিতীয় আলাপটা হচ্ছে যে আপনি লালন এবং আলাউদ্দিন খাঁর কথা যে উল্লেখ করলেন, সেখানে আমাদের মূল আলাপটা এই জায়গায় যে লালন এবং আলাউদ্দিন খাঁর যে উদযাপন, এটা একটা এপিসোডিক ঘটনা। এটা এটা হয়তো ক্ষমতার বৃত্তের কাছাকাছি কিছু মানুষের হয়তো সদিচ্ছা হোক বা যে ইচ্ছাই হোক, তারা এটা করছেন। কিন্তু এটা রাষ্ট্রের সাংস্কৃতিক নীতি বা শিক্ষা নীতি বা সামগ্রিক রাষ্ট্রনীতির মধ্যে এটা খুব গভীরভাবে আহ, আছে। সেটার কোনো প্রমাণ আমার মনে হয় যে গত 1 বছরে এই মানে দরগা, মাজার এবং সমাজের সকল ধরনের প্রান্তিক যে গোষ্ঠীগুলো আছে তাদের উপরে যে হামলা, সেই হামলা যে আশকারা আমরা দেখেছি, এক ধরনের কর্তা কর্তা শক্তি যারা আছে তাদের যে একটা আশকারা দেখছি, সেটার কারণে এটা কোনো সাংস্কৃতিক নীতির অংশ বলে আমি মনে করি না। আর যদি সাংস্কৃতিক নীতি আকারে লালন বা আলাউদ্দিন খাঁ বা এরকম আরো অনেক প্রতীক আছে আমাদের, শুধু লালন বা আলাউদ্দিন খাঁ তো আমাদের প্রতীক হতে পারে না। কোন প্রতীক হিসেবে আমরা তাদেরকে আত্মীকরণ করতেছি? লালন বা আলাউদ্দিন খাঁ কি বাঙালি বা বাঙালি মুসলমান বা পূর্ব বাংলা, এই পরিচয় কি তাদেরকে অবহিত করা সম্ভব? সেটা কখনোই সম্ভব না। সেটা আমাদেরকে বিবেচনা করতে হবে। সেই মাত্রাটা অবশ্যই তাদের মধ্যে আছে, কোনো না কোনো ভাবে হয়তো থাকতে পারে, কিন্তু সেটা তাদের একমাত্র পরিচয় আকারে তাদের ওই জায়গায় আমি যদি মানে হ্যাঁ অবশ্যই করে ফেলতে চাই, সেটা হবে না। সেটা ধরেন যে সমস্যাজনক। ফলে যেটা করা যেতে সেটা করতে হবে, সেটা হলো যে আমাদের যে বিভিন্ন আহ আমাদের যে একটা চিন্তার একটা ইতিহাস আছে আমাদের, বিভিন্ন জনসংস্কৃতির যে একটা ইতিহাস আছে আমাদের, সেটাকে কিভাবে চর্চা করতে হবে শিক্ষা ব্যবস্থার মধ্য দিয়ে এবং সাংস্কৃতিক তৎপরতা এবং সামাজিক তৎপরতার মধ্য দিয়ে, সেখানে একটা ভূমিকা, এক ধরনের ভূমিকা রাষ্ট্রের থাকবে। কিন্তু সেটা খুব বেশি ডিরেক্টিভ হতে পারবে না। রাষ্ট্র সেখানে খুব বেশি নিয়ন্ত্রকের ভূমিকা, প্রযোজকের ভূমিকা সেটা রাষ্ট্রের না। রাষ্ট্র হয়তো সমন্বয় করবে, রাষ্ট্র সাপোর্ট করবে, এই ধরনের কাজ রাষ্ট্রের আছে। সেটা যতদিন আমরা একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে যদি বসবাস করতে হয়, তাহলে সে রাষ্ট্রের ভূমিকাটা অনিবার্য। ধন্যবাদ ভাইয়া। আহ আমাদের তৃতীয় প্রশ্ন, রাষ্ট্রের কালচারাল ন্যারেটিভ এর বাইরে কিভাবে জনগণ তাদের নিজস্ব সাংস্কৃতিক স্মৃতি ও ঐতিহ্য ধরে রাখে? আচ্ছা, তো রাষ্ট্রের আসলে কালচারাল ন্যারেটিভ, এই যে কথাটা বলতে বলা হচ্ছে, এটা আসলে আহ এটা আসলে আমরা ধরেন যদি বিবেচনা করি যে রাষ্ট্রের আসলে সাংস্কৃতিক বয়ান যেটা, আহ এটা কে আসলে প্রথমে আমরা যেভাবে ভাগ করতেছি যে রাষ্ট্রের একটা নিজস্ব সাংস্কৃতিক বয়ান আছে, আবার জনসাধারণ তাদের নিজস্ব স্মৃতি এবং সংস্কৃতি ঐতিহ্যগুলো ধরে রাখতেছে। আহ এখানে আমার মনে হয় যে আহ ঔপনিবেশিক যে ইতিহাসটা আছে, ঔপনিবেশিক রাষ্ট্রের রাষ্ট্র সাংস্কৃতিক বয়ানটা কিরকম ছিল, ঠিক আছে, ঔপনিবেশিক রাষ্ট্রের সাংস্কৃতিক বয়ান থেকে আমাদেরকে শুরু করতে হবে। কারণ আমরা যদিও মানে একটা দীর্ঘ উপনিবেশ বিরোধী সংগ্রাম এবং উপনিবেশ বিরোধী তৎপরতার ভেতর দিয়ে আমরা বর্তমান সময়ে এসে হাজির হয়েছি, কিন্তু আমাদের সাংস্কৃতিক এবং রাজনৈতিক যে মানে কাঠামো, সেটার প্রত্ন
স্তরগুলোর মধ্যে আসলে উপনিবেশিক মানে ইতিহাসটা গভীরভাবে প্রথিত আছে। আহ এখন কথা হলো যে আসলে উপনিবেশিক মানে রাষ্ট্র যেটা ছিল সেটা মানে সাংস্কৃতিক বয়ানটা কিরকম ছিল, সেগুলো আসলে আমরা অনেকাংশেই জানি, সেগুলো নতুন করে বলার তেমন কিছু নাই। যেমন ধরেন যে আহ এই উপনিবেশের অধীন বা পদনত যে সকল জনগোষ্ঠী ছিল, তাদের সংস্কৃতির আহ মধ্যে অনেক ধরনের মানে মূলত তাদের সংস্কৃতিগুলো হচ্ছে যে অবিকশিত, অথবা সেই সংস্কৃতির ভেতরে তাদের নিজস্ব কোনো ইতিহাস নাই। তাদের কোনো উন্নত ধরেন উন্নত তাদের কোনো সাংস্কৃতিক সম্পদ মানে এই মুহূর্তে জীবিত নাই, বা হয়তো বা তাদের সাংস্কৃতিক সম্পদগুলোকে নতুন করে যখন পুনরুদ্ধার করার কথাও উপনিবেশিক রাষ্ট্র ভেবেছে, হ্যাঁ, যেমন ধরেন তারা প্রথমবারের মতো উপনিবেশিক আমলে আমরা দেখতে পাচ্ছি যে ধরেন উপনিবেশের সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত যে সকল বুদ্ধিজীবী বা বিদ্বৎ সমাজ ছিল, তারা কিভাবে ধরেন ভারতীয় ধরেন ঐতিহ্যটাকে তারা পুনর্গঠন করার একটা ভূমিকা তারা নিয়েছে, তাই না? বেদ উপনিষদের চর্চা থেকে শুরু করে ইসলামের বিভিন্ন ইসলামের যে আইন আছে, মুসলমানি আইন যেগুলো ছিল, সেগুলোকে তারা বিধিবদ্ধকরণ করছে, মুদ্রণের মধ্য দিয়ে প্রকাশ করছে, মানে বিভিন্ন ধরনের তৎপরতা ছিল। তো এখন প্রশ্নটা হচ্ছে যে এটাকে আমাদের একটু মানে জটিল একটা প্রক্রিয়া আকারে মানে খুব সহজভাবে মানে একেবারে প্রাথমিক ভাবে এটা এটা একটা জটিল প্রক্রিয়া ছিল আর কি। তো মানে রাষ্ট্র আহ জনগণের সংস্কৃতি আলাদা একটা ধারায় প্রবাহিত হচ্ছে, আর রাষ্ট্র ধরেন একেবারে বিচ্ছিন্ন একটা মানে কালচারাল ন্যারেটিভ জারি রাখছে, বিষয়টা তা না। বিষয়টা হচ্ছে যে রাষ্ট্র মানে যে উপনিবেশিক রাষ্ট্রটা ছিল সেটা আমাদের জনগণকে শাসন করার জন্য, এবং শাসন করতে গেলে জনগণের শুধুমাত্র দমনের মধ্য দিয়ে বা বল প্রয়োগের মধ্য দিয়ে তো শাসন করে না। সে জনগণের সম্মতিটা তার মাঝে মধ্যে প্রয়োজন হয়, ঠিক আছে? ফলে জনগণের যে মানে চেতনা, জনগণের যে আত্মসম্মাতি, যেটা জনগণের যে সংস্কৃতি, এই এই উপলব্ধিগুলোর মধ্যেও তার কিন্তু একটা মানে উপস্থিতি তাদের দরকার হয়, ঠিক আছে? তো এটা তো আমাদের ধরেন মানে আমাদের যে ভদ্রলোক সমাজে যে বিকাশটা ঘটলো, মানে আধুনিক সমাজ যেটা বলা হচ্ছে, বা ধরেন শিক্ষিত সমাজ, সারস্বত সমাজ, এই যে কথাগুলো মানে চালু চালু হয়েছে, তাই না? এই সকল যে গোষ্ঠীগুলা, এরাই তো ধরেন যে উপনিবেশিক সময় মানে জাতীয় আত্মসমাপ্তি বা জাতীয় যে সংস্কৃতি, সেটার তো প্রধান মানে ধামা ধরা তারাই ছিলেন, তাই না? তো এই এই ভদ্রলোক গোষ্ঠী তো আসলে রাষ্ট্রীয় যে সাংস্কৃতিক বয়ান সেটার সঙ্গে তাদের একটা ঘনিষ্ঠ সহযোগিতা অনেকাংশে ছিল। কিন্তু আবার তার মধ্যে আবার একটা রেজিস্ট্যান্স হতে তৈরি হচ্ছে, তাই না? সেটা একদম আপনার আমাদের ভদ্রলোক সমাজের ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে যে বঙ্কিমচন্দ্র বলেন, রবীন্দ্রনাথ বলেন, এরপরে ধরেন নজরুল, দীর্ঘ একটা ধরেন যে মানে ধারার মধ্য দিয়ে যেটা করছে যে এই এই ভদ্রলোক সমাজের ভেতর থেকেই আবার রাষ্ট্রের সাংস্কৃতিক বয়ানের প্রতি বয়ান সেখান থেকে উঠে আসতেছে। আবার আরেকটা দিক যদি বিবেচনা করি যে ধরেন রাষ্ট্রের সঙ্গে জনসংস্কৃতি, যেটা আমরা যদি ভদ্রলোকের সংস্কৃতির বাইরেও একটা জনসংস্কৃতির উপস্থিতিটাকে বিবেচনায় আনি, তো জনসংস্কৃতির সঙ্গে এই রাষ্ট্রের উপনিবেশিক রাষ্ট্রের সম্পর্কটা কেমন ছিল? তো সেখানে কিন্তু আমরা দেখবো যেটা যে সংস্কৃতির যে স্তরায়ন গুলো থাকে প্রাক ঔপনিবেশিক সময়, যেমন ধরেন মুঘল আমল। এখন মুঘল আমলে যে রাষ্ট্রটা ছিল, এই মুঘল আমলের রাষ্ট্র জনসংস্কৃতির সঙ্গে তার সম্পর্কটা কেমন ছিল? আমরা দেখবো যে হয়তোবা ধরেন আকবর বলেন, তারা শুকো বলেন, তারা রামায়ণ মহাভারত এটা ফার্সিতে অনুবাদ করতেছে। তারপরে উপনিষদ নিয়ে তারা ধরেন চর্চা করতেছে, হ্যাঁ, তারা শুধু চর্চা করতেছে। মাজমাউল বাহরাইন এটা রচিত হচ্ছে। এই ধরনের বিভিন্ন তৎপরতা সেখানে ছিল। কিন্তু ধরেন জনসংস্কৃতির সাথে এই মোগল রাষ্ট্রটার সম্পর্কটা ছিল অন্য ধরনের। আমরা দেখবো যে বাংলায় কিন্তু দেখা যাবে যে মোগল যে প্রশাসন, তারা কিন্তু বাংলা কবিতার সঙ্গে বাংলা যে কাব্য, বাংলা সাহিত্য, এটার সঙ্গে তাদের কিন্তু পৃষ্ঠপোষকতার সম্পর্ক ছিল সীমিত। যেটা সুলতানি আমলে ছিল, সুলতানি আমলের রাষ্ট্র সে কিন্তু কি করছে, সুলতান যারা ছিল, সুলতানের যে অমাত্য পাত্র মানে যারা ছিল, তারা কিন্তু বাংলা কাব্যকে তারা কিন্তু পৃষ্ঠপোষকতা করছে। বাঙালি সংস্কৃতির সাথে তাদের এক ধরনের সম্পর্ক সংযুক্ততা তখন নির্মাণ করছে। কিন্তু মোগল আমলটা ছিল অন্য ধরনের, ইন দ্য সেন্স যে মোগল আমলে এই বাংলা অঞ্চলের কাব্য বলেন এবং মানে সঙ্গীত, যত ধরনের সাংস্কৃতিক তৎপরতা ছিল, সেগুলো কিন্তু ছিল কি মানে সেটা মুঘল মুঘল যে প্রশাসন, মুঘল যে ধরেন দেওয়ানি, মুঘল যে ফৌজদারি যে প্রশাসন আছে, নিজামত যেটা, এরা কিন্তু সেভাবে মানে আর পৃষ্ঠপোষকতা করে নাই। সেটা করছে যে জমিদার যারা ছিল তারা কিছু কিছু পরিমাণে করছে, ঠিক আছে? যে কারণে আমরা দেখবো যে ধরেন হয়তো নদিয়ার জমিদার তিনি ভারতচন্দ্রের পৃষ্ঠপোষকতা করতেছে, হ্যাঁ, এরকম বিভিন্ন ঘটনা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আহ তাহলে ওই মোগল আমলের সংস্কৃতি যে স্তরায়নটা হয়েছিল,
সেটার মধ্যে আসলে এইভাবে একটা ভিন্ন ধরনের একটা গঠন ছিল সেটার মধ্যে। আবার যখন আমি উপনিবেশের যুগে প্রবেশ করতেছি, এই উপনিবেশের যুগে যখন ব্রিটিশ আমলে যখন আমি প্রবেশ করতেছি, সেখানে আমরা দেখবো যে এই উপনিবেশী যে কাঠামোটা, এরা কিন্তু জনসংস্কৃতি নিয়ে নতুন ভাবে প্র্যাকটিস করা শুরু করছে। এটা এটা আমাদেরকে খুব খেয়াল করতে হবে যে আমরা যে ধরেন জনসংস্কৃতি বলি, ফোক ফোক বলি, ফোকলোর। হ্যাঁ, তো ফোকলোর আসলে কি জিনিস? ফোকলোর যখন আমি করতেছি তখন অলরেডি আমি কি করতেছি যে ভদ্রলোক সংস্কৃতি বা এলিট সংস্কৃতি, উচ্চবর্গীয় সংস্কৃতি থেকে আলাদা করে একটা আলাদা একটা স্তরকে আমি শনাক্ত করতেছি। এখন এই প্র্যাকটিসটা কিন্তু ব্রিটিশ উপনিবেশের যে বিদ্যুৎ সমাজ এবং কলোনিয়াল ইউরোপীয় যে বিদ্যুৎ সমাজ, ইংলিশ যে মানে ব্রিটিশ যে বিদ্যুৎ সমাজ, তাদের হাত দিয়ে কিন্তু এটা অনেকাংশে শুরু হয়েছে, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ঠিক আছে, জর্জ আব্রাহাম গ্রিয়ারসন থেকে শুরু করে আপনার বেশ শক্তিশালী একটা ধারা আমরা দেখবো যে এশিয়াটিক সোসাইটি বা মানে উপনিবেশের কাঠামোর সঙ্গে খুব মানে ঘনিষ্ঠভাবে সন্নিবিষ্ট থেকেই তারা এই প্র্যাকটিস গুলো শুরু করছে। তো আমাদের এখানে ধরেন মানে এই জনসংস্কৃতি নিয়ে চর্চাটা ধরেন কখন শুরু হলো? আমরা যদি দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুর বা দীনেশ চন্দ্র সেন, তারা তাদের হাত ধরে, তারপরে এরপরে জসিমউদ্দিনকে আমরা দেখবো, আব্দুল করিম সাহিত্য বিশারদকে দেখবো। এরা বঙ্গীয় সাহিত্য পরিষদ, তারপরে বঙ্গীয় মুসলমান সাহিত্য পরিষদ, এই ধরনের ইনস্টিটিউশন তৈরি হচ্ছে যেগুলোর ভেতর দিয়ে জনসংস্কৃতির চর্চা করা হচ্ছে। সেটা সেই চর্চাটা একটা জাতীয় আন্দোলনের অংশ আকারে করা হচ্ছে। এই মানে বাঙালি জাতি বলেন বা ভারতীয় আইডেন্টিটি বলেন অথবা এই অঞ্চলের জনমানুষের কথা বলেন, পরবর্তীতে আমরা যেটার এক্সটেনশন দেখবো যে আহমদ শরীফ থেকে শুরু করে একটা দীর্ঘ ধারা আছে এটার মধ্যে। কিন্তু এই ধারাটার এর পেছনে যে আসলে উপনিবেশী যে বুদ্ধিজীবী যারা আছে, যারা একেবারে ব্রিটিশ বুদ্ধিজীবী যারা, হ্যাঁ, গ্রিয়ারসনের মতো যেরকম বুদ্ধিজীবী যারা ছিল, তাদের যে একটা ভূমিকা ছিল সেটাকে অস্বীকার করার কোনো দরকার নাই, বা সেটা অবশ্যই আমাদেরকে স্বীকার করতে হবে। এটার কারণটা হলো যে উপনিবেশী রাষ্ট্র তার যে মানে এপিস্টেমিক যে স্ট্রাকচারটা বা তার যে সে যেভাবে একটা নতুন ধরনের জ্ঞানগত কাঠামো তারা হাজির করতেছে, হ্যাঁ, সেখানে ধরেন মুদ্রণ যন্ত্র আছে, সেখানে বিশ্ববিদ্যালয় বলে একটা ইনস্টিটিউশন আছে, এবং শিক্ষা যে ক্রম যেটা সেটা ধরেন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়, এই যে একটা কাঠামোর মধ্যে সে বিন্যস্ত করছে শিক্ষাকে, এবং সেটা হচ্ছে যে জাতীয়ভাবে হাজির। হ্যাঁ, সেটা সেখানে মানে মানুষের মাতৃভাষার একটা জায়গা আছে, কিন্তু আবার ইংরেজি ভাষা ইত্যাদি আছে আর কি। এবং পাশাপাশি ধরেন এই প্রিন্টিং প্রেস কে কেন্দ্র করে একটা নতুন ধরনের সাংস্কৃতিক ইনস্টিটিউশন গুলো তৈরি হচ্ছে। এইগুলোর ভেতর দিয়ে আসলে একটা ভদ্রলোক সমাজ, একটা উচ্চবর্গীয় সমাজ, তার একটা সংস্কৃতি তৈরি হয়েছে, যেটা লিখিত সংস্কৃতি, মুদ্রিত সংস্কৃতি। এর বাইরে তখন হচ্ছে যে মানুষের যে মৌখিক যে ভাষা, এটা এই যে জনসংস্কৃতি বলে সেটাকে তখন শনাক্ত করা হচ্ছে। সেটাকে তখন আবার কি করা হচ্ছে, সেটাকে ট্রান্সক্রাইব করা হচ্ছে, অর্থাৎ সেটাকে মুদ্রণের মধ্যে নিয়ে আসার যে প্রক্রিয়াটা, এইটাই হচ্ছে ধরেন যে গ্রিয়ারসন থেকে শুরু করে আমাদের দীনেশ চন্দ্র সেন, জসিমউদ্দিন, আহমদ শরীফ, তারা কিন্তু এই প্রক্রিয়াটার মধ্যে তাদের একটা মানে দেওয়ার মানে প্রস্থেটিক কম্পোনেন্ট ইন দিস প্রসেস। ঠিক আছে, তো মানুষের যে মুখ মানে মুখে মুখে বাহিত যে সংস্কৃতি, সেটার সঙ্গে তাহলে রাষ্ট্রের যে একটা সংযোগ দেখা যাচ্ছে, এই রাষ্ট্রের সাথে একটা বিদ্যুৎ সমাজের একটা সংযোগ দেখা যাচ্ছে, এইটাকে আমাদেরকে বিবেচনা করতে হবে। এটার বাইরে এই এই প্রক্রিয়াটা যখন ঘটতেছে তখন সেটা জনসংস্কৃতিকেও পুনর্নির্মাণ করতেছে। মানে আপনি যখন জনসংস্কৃতিকে ফোকলোর আকারে শনাক্ত করে সেটাকে আপনি লিপিবদ্ধ করতেছেন, যেমন লালন ফকির ধরেন, লালন ফকির একেবারেই মানে এই মুদ্রিত যে কাঠামো, যে নতুন যে ঔপনিবেশিক জ্ঞান কাঠামো, সেটার একেবারে বাইরে, অনেকটাই লাভ বাইরে বলা যায়। বাইরে বলতে হবে, কিন্তু এটাও বলা যাবে না যে অজপাড়া গায়ের একেবারে প্রত্যন্ত অঞ্চলের, হ্যাঁ, একজন মানুষ লালন, সেটাও বলা যাবে না। সেটা বলাটা আবার এক ধরনের মানে ইউরোসেন্ট্রিক বা কলকাতা সেন্ট্রিক একটা গেইজ হবে, সেটা বলা বলা জো নাই আর কি। কিন্তু লালন ফকির যে হাজির আছেন, এবং তার পাশাপাশি আরো অনেক মানুষ ধরেন সেই সময় কিন্তু মানে বাংলার বিভিন্ন অঞ্চলে অনেক ধরনের অনেকেই ছিলেন। তো লালন ফকিরকে কেন্দ্র করে একটা তৎপরতা এই ভদ্রলোক সমাজের ভেতরেই ঘটছে, যেটা রবীন্দ্রনাথ ঠাকুর সেটাকে খুব গুরুত্ব দিয়ে লালনের এক ধরনের মানে লালনকে তিনি বাউল হিসেবে দেখছেন। তো এই যে ধরেন তিনি, so এই যে লাল মানে রবীন্দ্রনাথ যেভাবে লালনকে দেখতেছে, এবং রবীন্দ্রনাথের এবং তার তার যে বৃত্তটা আছে, তার যে আমাদের দীনেশচন্দ্র সেনও ছিলেন, তারা যেভাবে এই যে জনসংস্কৃতিটাকে দেখতেছে, সেটা কিন্তু খুবই, সেটার মধ্যে একটা ইন্টারভেনশন আছে, সেটা একটা, সেটা এটাকে একটা বিভিন্ন মানে ফিল্ট্রেশনের মধ্য দিয়ে সেটা কিন্তু মানে এটাকে শিক্ষিত সমাজের সামনে, তথাকথিত যে মুদ্রিত বা মুদ্রণ যন্ত্র ভিত্তিক যে শিক্ষিত সমাজ, তাদের সামনে সে হাজির করতেছে। So এখানে একটা মেডিয়েশন বা মধ্যস্থতা আছে। আবার বিশ্বের কাছেও সে হাজির করতেছে একভাবে। ঠিক আছে, এখন এইভাবে হাজির করতে গেলে যেটা করতেছে যে এটার মধ্যে পুনর্নির্মাণও আছে, জনসংস্কৃতিকে সে পুনর্নির্মাণ করতেছে।
কারণ এই তারপরে আমরা যেটা দেখবো যে উপনিবেশ বিরোধী সংগ্রাম হচ্ছে। উপনিবেশ বিরোধী সংগ্রামের একটা সাংস্কৃতিক দিক আছে, জাতীয় সংস্কৃতির একটা মানে দিক আছে, নির্মাণের চেষ্টা আছে। সেটা করতে গিয়ে তারা কি করতেছে, তারা একই সঙ্গে জনসংস্কৃতির ভিতর থেকে তার প্রেরণাটা সঞ্চয় করার চেষ্টা করতেছে। যে কারণে আমাদের মানে পাকিস্তান আমলে যখন আপনার এই বাঙালি জাতীয়তাবাদী মানে পূর্ব বাংলার যে বাঙালি জাতীয়তাবাদী আন্দোলন, সেখানে কিন্তু ধরেন এই চর্চাগুলো হয়েছে 60-এর দশকে। আহমদ শরীফের বিরাট একটা ভূমিকা আছে, হ্যাঁ। এবং সেখানে ফোক ফ্যান্টাসি সিনেমা বানাচ্ছেন জহির রায়হান। তো এই বিভিন্ন তৎপরতা গুলা করতেছে। সেখানে তো জনসংস্কৃতির ভেতর থেকে নতুন রাষ্ট্র গঠন করা হবে, বা নতুন একটা মানে রাষ্ট্রের ভেতরে বাঙালি জাতি যে নেগোসিয়েশনটা করতেছে পাকিস্তান রাষ্ট্রের কাঠামোর ভেতর থেকে, সেখানে সে জনসংস্কৃতি থেকে প্রেরণা সঞ্চয় করতেছে। কিন্তু একই সঙ্গে যেটা হচ্ছে, সেটা উপনিবেশিক আমলেও ঘটছে এবং এখনো ঘটতেছে, সেটা হচ্ছে যে একই সঙ্গে এই এই মানে রাষ্ট্রীয় যে কাঠামোটা, সে যেমন জনসংস্কৃতির ভেতর থেকে বিভিন্ন উপাদানকে নিজের মতো করে কিউরেট করতেছে, আবার একই সঙ্গে সে জনসংস্কৃতিকে পুনর্গঠন করার চেষ্টা করে কন্টিনিউয়াস। এই এই যে জটিল প্রক্রিয়া, এটার ভিতরে আসলে জনগণ একেবারে বিচ্ছিন্ন ভাবে মানে তার সাংস্কৃতিক স্মৃতি এবং ঐতিহ্য কিভাবে ধরে রাখতেছে, এটা কতটুকু ঘটতেছে, কিভাবে ঘটতেছে, সেটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে আর কি। সেটা আসলে সেটাকে খুব সহজ ভাবে দেখার কোনো সুযোগ নাই। ইন দা সেন্স যে ধরেন মানে জনসাধারণ এক ধরনের একটা সাবঅল্টার্ন গোষ্ঠী হিসেবে সে তার সংস্কৃতিকে একটা বিচ্ছিন্ন জায়গায় মানে ধারণ করে রাখছে, যেটার সাথে রাষ্ট্রের কোনো সম্পর্ক নাই, যেটার সাথে রাষ্ট্রের মানে নেক নজরে থাকা বুদ্ধিজীবী এবং যে ধরেন ক্ষমতাবান যে সাংস্কৃতিক গোষ্ঠীগুলা, সেগুলোর কোনো সংযোগ নাই। এটা কখনো সম্ভব না। যে কারণে আমরা দেখতে পাচ্ছি যে লালন ফকিরের সময়ও দেখাচ্ছে কি, যে বাউল ধ্বংস ফতোয়া জারি করা হচ্ছে। তো বাউল ধ্বংস ফতোয়া যারা জারি করতেছে তারা তো ঠিক সরাসরি রাষ্ট্রের লোক না, কিন্তু তারা আধুনিক ভদ্রলোক সমাজের সঙ্গে তাদের একটা শরিকানা তৈরি হয়ে গেছে। তারা যদিও মুসলমান, মুসলমানরা তখন বাঙালি হিন্দু উচ্চবর্গের তুলনায় কিছুটা ধরেন নিম্নবর্গীয়, কিন্তু সে মুসলমান হিসেবে কিন্তু সে ভদ্রলোক হয়ে গেছে। মানে মুসলমানদের যে অংশটা ভদ্রলোক হয়ে উঠতেছে, এবং কলোনিয়াল যে ডিসিপ্লিনারি যে কাঠামো, কলোনিয়াল যে ধরেন বান্দা গঠন যেটাকে আমি 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 বলি, সেই কলোনিয়াল যে সাবজেক্ট ফরমেশনের যে কাঠামোটা, সেটার লজিকটাকে ফলো করেই কিন্তু সে এই বাউল ফকির বলেন অথবা মানে তখনকার দিনে বাংলার জনসমাজে যত ধরনের সাংস্কৃতিক, রুহানি, আধ্যাত্মিক, চিন্তাগত যত ধরনের বৈচিত্র্য ছিল, সেগুলোকে একেবারে ধরেন সে মানে কি করতে চাচ্ছে, সে ধরেন এটাকে দমন পুনর্গঠন এগুলো করতে চাচ্ছে, তাই না, সংস্কার করতে চাচ্ছে। এগুলো যেটারই এক্সটেনশন এখন যে যে ধরেন দাড়ি কাটা, চুল কাটা, এই এই যে ধরেন ফকিরদেরকে মানে রাস্তাঘাটে ধরে মানে যে তাদেরকে নতুন করে শাসন করাতে অনুশাসন করার চেষ্টা, এটা এই বাউল ধ্বংসতাতেও দেখা যাচ্ছে। ফলে ওই যে লালন ফকির, তাদের সময়ও কিন্তু ওই যে ফকিরদেরকে বা মানে এর বাইরে বাউল বলে একটা আইডেন্টিটি আছে, বিভিন্ন ধরনের আইডেন্টিটি আছে, কর্তা ভজা বিভিন্ন ধরনের আইডেন্টিটি আছে, সাহেব, হ্যাঁ মানে সাহেব ধান, বিভিন্ন ধরনের আইডেন্টিটি তো আছেই। তো এই বিভিন্ন আইডেন্টিটি গুলা কখনোই রাষ্ট্রীয় এবং রাষ্ট্রের নেক নজরধন্য যে ভদ্রলোক সমাজ, তাদের যে শাসন, তাদের যে গেইজ, তাদের যে নজরদারি, এটার একেবারে বাইরে তারা ছিল এরকম কিছু না। এটার মধ্যে একটা দ্বান্দ্বিক সম্পর্ক সবসময় ছিল। এটা হচ্ছে যে আমার প্রস্তাব। ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ। আমাদের পরের প্রশ্ন: জাতীয়তাবাদের নির্মাণে রাষ্ট্র কেন সাংস্কৃতিক উৎসবকে ব্যবহার করে? আচ্ছা, এটা ধরেন খুব সহজ একটা মানে জবাব, যে রাষ্ট্র তো সাংস্কৃতিক উৎসবকে ব্যবহার করবেই। মানে আধুনিক আমাদের যে রাষ্ট্রটা তৈরি হয়েছে, এই রাষ্ট্র তো একটা জাতীয় সংস্কৃতির ধারণা, এটাকে সে সবসময় ব্যবহার করে। মানে সে আমাদের যেহেতু একটা রাষ্ট্র বাংলাদেশ বলে যে রাষ্ট্রটা আছে, তার আগে পাকিস্তান রাষ্ট্র ছিল, তার আগে ব্রিটিশ রাষ্ট্র ছিল, ঔপনিবেশিক রাষ্ট্র ছিল। তো আমাদের এই যে ধরেন একটা উপনিবেশ বিরোধী যে সংগ্রামটা হয়েছে, সেটা জাতীয়তাবাদ, সেটা একটা গুরুত্বপূর্ণ মানে একটা কাঠামো ছিল। তো ফলে যখন আহ, পাকিস্তান আন্দোলনটা ঘটছে, সেই পাকিস্তান আন্দোলন এবং একই সঙ্গে ধরেন এই সময় মানে পাকিস্তান আন্দোলনের আগেই তো ধরেন ভারতীয় জাতীয় যে এক ধরনের আন্দোলন হচ্ছে, যেটা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের চেহারা ধরে আবির্ভূত হয়েছে, তাই না। তারপরে ধরেন মুসলিম লীগ, তারপরে তার কিছু বছর পরে আসছে। তো এই আন্দোলনগুলো তখন ঘটছে আর কি। তো সেখানে কিন্তু জাতীয় সংস্কৃতির যে ধারণা, সেটা ভারতীয় সংস্কৃতি আকারে একসময় সেটা আবির্ভূত হয়েছে। এই এই যে এবং তার পরবর্তীতে আমরা যখন পাকিস্তান আমল আছে, তখন আমাদের হচ্ছে যে বাঙালি জাতি এবং তার যে সংস্কৃতি সেটাকে পুনরুদ্ধার করা, সেটা কিন্তু এই স্বাধীনতা আন্দোলনের ক্ষেত্রে ভূমিকা রাখছে। তো এই যে প্রক্রিয়াটা ঘটছে, তাই না, তো সে ফলে মানে জাতীয় সংস্কৃতির ধারণা,
এই সংস্কৃতির ধারণাটা তো রাষ্ট্রের ক্ষেত্রে একটা লেজিটিমাইজিং একটা মানে ন্যারেটিভ আকারে হাজির আছে, যে যেহেতু আমাদের সাংস্কৃতিক পার্থক্য আছে অন্যদের কাছ থেকে, ধরেন ব্রিটিশদের কাছ থেকে ধরেন ভারতীয় সভ্যতাটা আলাদা, এই আলাপটা তখন আসছে, তাই না? আবার যখন পাকিস্তান আমলে যখন এক ধরনের আধা উপনিবেশিক বলেন বা উপনিবেশিক যেটাই আপনি বলেন, যে মানে পাকিস্তান রাষ্ট্রকে কেন্দ্র করে যেই সামরিক আমলাতান্ত্রিক পুঁজিবাদী একটা যে নতুন ধরনের একটা গোষ্ঠী ক্ষমতাটাকে করায়ত্ত করে ফেলছে, সেই গোষ্ঠীটা আসলে এই আমাদের পূর্ব বাংলার উপরে তার এক ধরনের শোষণ দমন পীড়ন এগুলো জারি ছিল। তো সেটার বিরুদ্ধে যে সংগ্রামটা, এই সংগ্রামটাকে একটা জাতীয় সাংস্কৃতিক ভেদ বা জাতীয় সাংস্কৃতিক নিজস্বতা, সেটার মধ্য দিয়ে নেগোশিয়েট করে কিন্তু আমাদের এই ধরেন প্রথমে এক ধরনের মানে যেটা অটোনমি মুভমেন্ট ছিল বা ধরেন 6 দফা যে আন্দোলন ছিল, সেটা থেকে পরবর্তীতে যে আমরা মুক্তিযুদ্ধের দিকে আসলাম, তো সেখানে তো এই যে সাংস্কৃতিক ন্যারেটিভটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখছে, ঠিক আছে? এখন এই যে সাংস্কৃতিক ন্যারেটিভ যেটা তৈরি হয়, সেটা যেমন একদিকে আহ রাষ্ট্র করে, আবার তার বিপরীতে আপনার হচ্ছে যে সমাজের ভিতর থেকেও সেটা বিভিন্ন ভাবে আসছে। যেমন আমরা যদি দেখি, মানে আমরা আহ আমরা ধরেন শুধু পাকিস্তান আমলের দিকেও যদি তাকাই, সেখানে দেখবো যে আমরা বলতেছি কি, যে পাকিস্তান আমলে ঘটছে এই পূর্ব বাংলাতে। তো সেটার মধ্যে কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ উৎসব ছিল, যেমন আমাদের কাকমারি যে সম্মেলনটা হয়েছে মাওলানা ভাসানীর হাত ধরে, ঠিক আছে? তো কাকমারি সম্মেলনটা একটা বিশাল সাংস্কৃতিক উৎসব হয়েছে। সেই সাংস্কৃতিক উৎসবের মধ্যে পূর্ব বাংলার মানুষ ছিল, পশ্চিম বাংলা থেকেও আসছে মানুষ, ঠিক আছে? তো এই কাকমারি সম্মেলনের কিন্তু এটা একটা হিস্টোরিক একটা মাইলস্টোন আকারে এটাকে দেখা হয় অনেক সময়, যে আসলে একটা সাংস্কৃতিক উৎসব, কিন্তু সেই সাংস্কৃতিক উৎসবের একটা দীর্ঘ জের তৈরি হবে তার পরবর্তীতে। অর্থাৎ দেখা হচ্ছে যে এভাবে যে এই এই অঞ্চলের মানুষের যে একটা আলাদা সাংস্কৃতিক পরিচয় আছে, যেটার মধ্যে রবীন্দ্রনাথও আছে, নজরুলও আছে, আরো অনেকেই আছে, তাই না? এইটা এই ধরনের উৎসবের মধ্যে দিয়ে কিন্তু সেটাকে মানে খুব গুরুত্বপূর্ণ অভিব্যক্তি আকারে তুলে ধরা হচ্ছে। এখন তাহলে এই এটা একটা গবেষণার বিষয় হতে পারে যে আসলে কাকমারি সম্মেলন বা ওই সময় যে সাংস্কৃতিক বিভিন্ন উৎসব হয়েছে, তার মধ্যে ধরেন আমরা দেখবো যে 60-এর দশকে একদিকে রাষ্ট্র যখন রবীন্দ্রসঙ্গীতের বেতারে সম্প্রচারে রাষ্ট্র এক ধরনের বাধা দিচ্ছে, অথবা রবীন্দ্রনাথের যে সাহিত্য সেটার উপরে ধরেন সেই সময়কার যারা রাষ্ট্রের সাংস্কৃতিক নীতি যারা নির্ধারণ করতেছে তাদের এক ধরনের কিন্তু নেতিবাচক একটা তাদের ভূমিকা তারা দেখাচ্ছে, তারা যে রবীন্দ্রনাথের ব্যাপারে তাদের একটা নেতিবাচক ভূমিকা দেখা যাচ্ছে। তো সেটার মধ্যে তখন কি কি হয়েছে আসলে ঘটনাটা, সেখানে দেখা যাচ্ছে যে পাকিস্তান রাষ্ট্র একটা নতুন ধরনের সাংস্কৃতিক নির্মিতি গঠন করবে, এইটা ছিল অনুমানটা। এই অনুমানটা হয়তো 47-এর আগে থেকে এই অনুমানটা আছে, এবং এই অনুমানটা যে ধরেন পুরোপুরি একটা উপনিবেশিক দমনমূলক ছিল সেটা শতভাগ বলা যাবে না, মানে ইন দ্য সেন্স যে আমরা দেখবো যে ধরেন যেমন আমাদের এই অঞ্চলে যারা সাংস্কৃতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সেই সময়, হ্যাঁ, সেটারও একটা আলাদা ইতিহাস আছে। যেমন আমি যদি আবুল মনসুর আহমেদের কথা উল্লেখ করি, আমি খুব মানে বিস্তারিততে যাচ্ছি না, যেমন আবুল মনসুর আহমেদ মনে করতেন যে পূর্ব বাংলা এটার একটা আলাদা সাংস্কৃতিক ধারা আছে। আবার সেটার সঙ্গে আবুল মনসুর আহমেদের মধ্যে যেটা ঘটছে, যে তিনি আবার সেটার মধ্যে মুসলমান অথবা পূর্ব পাকিস্তান এই আইডেন্টিটি গুলার মধ্যে তিনি সমাপতন দেখছেন আর কি, ঠিক আছে? পূর্ব বাংলা সাংস্কৃতিক ভাবে আলাদা, মুসলমানদের ভাষার মধ্যে তিনি আরবি ফার্সি এই জিনিসগুলো বেশি দেখছেন। আবার পূর্ব পাকিস্তানও একটা আলাদা অঞ্চল, সেটার মধ্যে এই পূর্ব বাংলা এবং মুসলমান এটার একটা এক ধরনের সমাপতন ঘটতেছে। এই ছিল আবুল মনসুর আহমেদের চিন্তা। আবুল মনসুর আহমেদের চিন্তাকে আমরা শুধুমাত্র পাকিস্তানবাদী চিন্তা তো বলতে পারবো না, হ্যাঁ। তো কিন্তু আবুল মনসুর আহমেদের এই যে চিন্তাটা ছিল, এই চিন্তাটা কি ঘটছে যে সংস্কৃতি পুনর্নির্মাণের একটা প্রকল্প তিনি খাড়া করছিলেন, যে ধরেন এখানকার ভাষাটা একটু অন্যরকম হবে, ইত্যাদি ইত্যাদি অনেক ব্যাপার আছে। তো তাহলে আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই পাকিস্তান আমলে সংস্কৃতি নিয়ে যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বে রাষ্ট্র এক ধরনের নতুন ভাবে সংস্কৃতিকে পুনর্গঠন করার চেষ্টা করছে, সেটা যে খুব বলিষ্ঠভাবে পারছে সেটা না। তার কারণ হচ্ছে যে হয়তোবা তাদের সেই লেভেলের মানে প্রস্তুতি ছিল না, যে ধরেন পূর্ব পাকিস্তান বা তখন যে পূর্ব বাংলা বা যেটা তখন পূর্ব পাকিস্তান আকারে পরিচিত, সেটাতে একটা একেবারে নতুন ধরনের সংস্কৃতি নির্মাণ করবে, ধরেন আরবি ভাষায় বাংলা লেখা হবে বা উর্দুটাকে প্রচলিত করতে হবে, এটার চেষ্টাটা তারা করছে। কিন্তু সেটা খুব দ্রুতই খুবই মানে জনসাধারণের একটা প্রতিবাদ এর মুখে তারা কিন্তু পিছু হটতে বাধ্য হয়েছে। রবীন্দ্রনাথকে যখন তারা নিষেধাজ্ঞা জারি করার চেষ্টা করছে, তখন রবীন্দ্রনাথের পক্ষে এখানে ধরেন বুদ্ধিজীবী সমাজ দাঁড়ায় গেছে, ঠিক আছে? এবং প্রতিরোধের চিহ্ন আকারে রবীন্দ্রনাথ তখন পূর্ব বাংলায় প্রথমবারের মতো হাজির হয়েছে।
তো তার মানে দেখা যাচ্ছে যে মানে সাংস্কৃতিক উৎসব গুলা কিন্তু সমাজের ভিতর থেকে তখন উঠে আসতেছে। তখন দেখা যাচ্ছে যে রবীন্দ্রনাথ এবং ইকবালকে নিয়ে এক ধরনের একসঙ্গে অনুষ্ঠান করা হচ্ছে। তো রবীন্দ্রনাথকে মানে ইকবাল উপমহাদেশের যে মুসলমান পরিচয় এবং মুসলমান যে আধুনিক আধুনিকতাবাদী মুসলমান চিন্তা যেটাকে বলা যায়, বা ওয়েস্টার্নাইজড বা ওয়েস্টের সঙ্গে একটা নেগোসিয়েট করা, হ্যাঁ মানে দার্শনিক ভাবে একটা বাতচিতের মধ্যে যাওয়া, সেটা চিহ্ন আকারে ইকবালের একটা গুরুত্ব তো আছেই এই উপমহাদেশে। কিন্তু ইকবালের সঙ্গে আবার রবীন্দ্রনাথকে একত্র করে একটা উৎসব হচ্ছে, যেটা ধরেন এই ঢাকার মধ্যে হয়েছে আর কি, যে উৎসবটা। তো সেখানে দেখা যাচ্ছে তাহলে কি যে মানে এই এই যে বুদ্ধিজীবী সমাজ তারা কি করতেছে, তারা এই তারা কিন্তু ধরেন যে ওই একটা প্রতিরোধও করতেছে, আবার একই সঙ্গে রাষ্ট্রের যে মানে পরিচয় সেটার সঙ্গে একভাবে তারা শরিকও হচ্ছে, ইন দা সেন্স যে তারা ইকবালকে ধরেন উদযাপন করতেছে একভাবে। তারপরে ধরেন যে ছায়ানট হচ্ছে তখন, তাই না? সেই তারা ধরেন যে পয়লা বৈশাখকে কেন্দ্র করে তারা সাংস্কৃতিক উৎসব করতেছে। অথবা ধরেন মানে রমনা বটমূল কেন্দ্র কেন্দ্র করে মানে উৎসব হচ্ছে। তো এই সকল প্রক্রিয়ার মধ্যে যেটা দেখা যাচ্ছে যে এই প্রক্রিয়াগুলো কিন্তু সমাজের ভিতর থেকেই আসছে, এমন না যে রাষ্ট্র এটাকে চাপিয়ে দিচ্ছে। কাকবাড়ি সম্মেলন থেকে শুরু করে ধরেন এই রমনা বটমূল, এই কোন এগুলোর কোনো কিছুই কিন্তু রাষ্ট্রের চাপিয়ে দেয়া না। কিন্তু এই ঘটনাগুলো ঘটার পরে যখন আমাদের মুক্তিযুদ্ধ ঘটলো, তারপরে একটা আলাদা রাষ্ট্র হইলো, সেই রাষ্ট্র তো এই উৎসবগুলোকে কি করছে, মানে এই উৎসবের ভেতর দিয়ে যে জাতীয় সংস্কৃতির নতুন গঠন হয়েছে, সেটাকে সে বলতে যে এটাই আমাদের রাষ্ট্রীয় যে সংস্কৃতি, মানে এটা আমাদের রাষ্ট্রীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অভিব্যক্তি, সেটা ঘটছে। এরপরে এখন আমরা নতুন যুগে নতুন জমানায় এসে উপস্থিত হচ্ছি, যখন দেখা যাচ্ছে যে আবার এগুলোকেও রাষ্ট্র অনেক সময় স্বীকার করতে চাচ্ছে না, বা ক্ষমতায় এখন যারা কাছাকাছি চলে যাচ্ছে, নতুন ধরনের সংস্কৃতি যারা পুনর্গঠন করতে চাচ্ছে, তারা আবার এগুলোকে মানে এই পরম্পরাটাকে অস্বীকার করার দিকে তারা হয়তো অনেকে অগ্রসর হতে চায়। তো এই এই হচ্ছে যে বিষয়, তো এটাকে আমি খুব মানে আমার মনে হয় যে এটা একটু জটিল একটা বিষয় আর কি, যে রাষ্ট্রের সঙ্গে সমাজের সমাজ এবং সমাজ যেভাবে সাংস্কৃতিক উৎসবকে তৈরি করে রাষ্ট্রের বাইরেও, সেটার সঙ্গে রাষ্ট্র কিভাবে ধরেন তারপরে নেগোশিয়েটটা করে। সো দিস ইজ আ কমপ্লিকেটেড প্রসেস আর কি। আচ্ছা ভাইয়া, একটা মিনিট দাঁড়া, একটা মিনিট চার্জে বসি। আচ্ছা, স্টার্ট করছি। হুম, ধন্যবাদ ভাইয়া। আমাদের শেষ প্রশ্ন, আপনি ভবিষ্যতে কিরকম সাংস্কৃতিক নীতি প্রত্যাশা করেন, যা রাষ্ট্রীয় আধিপত্য না বাড়িয়ে বরং জনগণের সংস্কৃতি রক্ষা করবে? এটা আসলে ধরেন আমার মনে হয় যে এই প্রশ্নটা মানে আমি কিছুটা হয়তো আগে একটু উল্লেখ করেছি, সেটা হচ্ছে যে মানে সংস্কৃতির ক্ষেত্রে সংস্কৃতি তো আসলে কোনো হাওয়াই বিষয় না। এটা এটা জনগণের ধরেন ভাষা আছে, তাদের যে বিভিন্ন প্র্যাকটিস আছে, সেই সবকিছুর ভেতর দিয়ে তাদের যে ধরেন তাদের জীবনে টেকনোলজির যে ব্যবহার আছে, এবং তাদের জীবনে ধরেন বিভিন্ন যে টেকনিকের ব্যবহার আছে, এই সবকিছুর ভেতর দিয়ে কিন্তু জনগণের সংস্কৃতি, সাহিত্য, ভাষা, অভিব্যক্তি সবকিছু গড়ে উঠতেছে। হ্যাঁ, ফলে এটা কোনো একেবারে আহ প্রযুক্তির রূপান্তর, ক্ষমতা কাঠামোর রূপান্তর, মানুষের বাসনা, মানুষের চিন্তা, মানুষের যে আত্মশনাক্তি রাষ্ট্রের পরিসরে ঘটতেছে, বা পরিবর্তনশীল যে বিশ্ব সেটার ভিতরে যে ঘটতেছে, সেটা থেকে বিচ্ছিন্ন ভাবে জনসংস্কৃতি বলে আলাদা কিছু নাই। জনসংস্কৃতিটা সবসময় এইসব কিছুর ভেতরেই সে কিন্তু সম্পৃক্ত আছে, বা এইসব কিছুর এটা একটা সামগ্রিক একটা সংশ্রয়, বা একটা সামগ্রিক একটা কাঠামো অ্যাপারেটাস। এইটার ভেতরে কিন্তু জনসংস্কৃতিটা আছে, এটা একেবারে বাইরে আছে সেটা বলা যাবে না। আহ, যদিও ধরেন এই রাষ্ট্রীয় আধিপত্য বলেন, রাষ্ট্রীয় নীতি বলেন, অথবা শুধু তাই না, ধরেন ক্ষমতার যে বিভিন্ন নীতি আছে, এটা পুরোপুরি রাষ্ট্রের বিষয় না। মানে আমার একটা জায়গা আমি মনে হয় যে পুরো আলোচনায় আমি একটা জিনিসকে স্পষ্ট করার হয়তো চেষ্টা করছি, সেটা হয়তো এখন আমার নিজের কাছে স্পষ্ট, সেটা হলো যে মানে শুধু রাষ্ট্র বনাম জনগণ, রাষ্ট্র বনাম জনমানুষ, এইভাবে দেখলে অনেক কিছু আমরা মিস করে যাবো। হ্যাঁ, এটা ধরেন একটা খুবই মানে সিম্পলিফাইড একটা ন্যারেটিভ তৈরি হবে। কারণ ধরেন আমরা বাস করতেছি কিসের মধ্যে, আমরা বাস করতেছি মানে যেটাকে আমরা বলি যে আখেরি পুঁজিবাদ বা লেট ক্যাপিটালিস্ট রিয়ালিটি, ঠিক আছে? সেখানে ধরেন যে আসলে রাষ্ট্র কতটুকু নেগোশিয়েট করে, এই রাষ্ট্র নিজে একটা উপনিবেশিক কাঠামো, মানে উপনিবেশ থেকে মানে অনেক পরম্পরা ধারণ করে সে এই বর্তমান রূপে এসে হাজির আছে।
তার আইনগুলো উপনিবেশিক, তার চিন্তাধারা উপনিবেশিক, তার যে আমলাতন্ত্র সেটার মধ্যে উপনিবেশিক ধরেন সংস্কৃতিকে সে বহন করে নিয়ে আসছে। তো এই রাষ্ট্র নিজে হচ্ছে যে একটা উপনিবেশিক জিনিস, যে উপনিবেশটা একটা গ্লোবাল এম্পায়ার যেটা ছিল সেটা মানে একটা মানে প্রসেসিস ছিল। আবার এই রাষ্ট্র কিন্তু ধরেন সর্বময় সার্বভৌম কিছু না। এই রাষ্ট্র আঞ্চলিকভাবে এবং বৈশ্বিকভাবে তার যে অর্থনৈতিক যে বাস্তবতা, তার যে রাজনৈতিক যে ক্ষমতার যে যতটুকু ব্যাপ্তি, তার যে সাংস্কৃতিক যতটুকু তার প্রস্তুতি, তার প্রযুক্তিগত যতটুকু ধরেন যে তার মানে মানে শক্তি, সেই সব কিছু বিবেচনা করলে দেখা যাবে যে এটা এমন কোনো শক্তিশালী মহাকায় কোনো লেভিয়াতান রাষ্ট্র না। এই রাষ্ট্রের অনেক ধরনের সীমাবদ্ধতা আছে। আহ বরং ধরেন আমাদের এই যুগে তো ধরেন যে ব্যবসা সংঘ যেগুলো আছে, অর্থাৎ যেটাকে কর্পোরেশন বলা হয়, সেগুলোর বিশাল ভূমিকা আছে। তারপরে সাম্রাজ্যবাদের ভূমিকা আছে, হ্যাঁ, আঞ্চলিক আধিপত্যবাদের ভূমিকা আছে, এবং সাংস্কৃতিক অনেক ধরনের মানে আমাদের জনসাধারণের যে আত্মশনাক্তির যে কাঠামো, জনসাধারণ নিজেকে যেভাবে কল্পনা করে, তার যে বান্দা গঠন বলা যায়, তার যে অনুশাসন, তার যে সামাজিক বাস্তবতা, সেটার মধ্যে আসলে অনেক রাষ্ট্র বহির্ভূত, হ্যাঁ, অনেক ধরনের কিন্তু ক্ষমতার বাস্তবতা সেটার মধ্যে হাজির আছে। সেখানে অনেক ধরনের ভিন্ন ইনফ্লুয়েন্স হাজির আছে। ফলে এটা শুধুমাত্র রাষ্ট্র বনাম জনগণের একটা মানে দ্বৈরথ এরকম কোনো কিছু না। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে মানে এই রাষ্ট্রীয় আধিপত্য কিভাবে আমরা না বাড়িয়ে জনগণের সংস্কৃতিকে রক্ষা করব। তো এখানে তাহলে এই কথাটা বলতে হবে যে এখানে বিষয়টা শুধু এমন না যে রাষ্ট্রের আধিপত্যটা কমাইতে হবে আর জনগণের সংস্কৃতিটাকে বাড়াইতে হবে। তাহলে প্রশ্নটা আসবে যে আসলে জনগণের সংস্কৃতিটা কিভাবে চর্চিত হবে। যেমন এটা ধরেন রাষ্ট্রভাষার প্রশ্ন, মাতৃভাষার প্রশ্ন, এই প্রশ্নগুলো তো সবসময় আসে। কারণ যেমন সলিমুল্লাহ খান এই আলাপটা সবসময় করেন যে আমাদের মানে মাতৃভাষার মধ্য দিয়ে শিক্ষা দিতে হবে, এই আলাপটা সবসময় আসে। রাষ্ট্রভাষা বাংলা হয়েছে, যেটা পাকিস্তান আমলে 52 ভাষা আন্দোলনের মধ্য দিয়ে হয়েছে। তো তাহলে রাষ্ট্রীয় আধিপত্য কমায় আসলে আমরা কোন ধরনের শিক্ষা ব্যবস্থায় যাব? যেমন ধরেন আমাদের এখানে মাদ্রাসা একটা শিক্ষা কাঠামো আছে, একটা ইংলিশ মিডিয়াম শিক্ষা কাঠামো আছে, আরেকটা হচ্ছে যে বাংলা মিডিয়াম আছে। তো মাদ্রাসা মাধ্যম বলেন এবং ইংরেজি মাধ্যম বলেন, এই দুটো কিন্তু রাষ্ট্রের আধিপত্যের উপর সরাসরি নির্ভরশীল না। এটা ভিন্ন ধরনের একটা কাঠামো আকারে হাজির আছে। ফলে আপনি কি মানে আপনি তাহলে মানে যদি রাষ্ট্রীয় আধিপত্য কমায় জনগণের সংস্কৃতি বাড়াইতে চান, তার মানে আসলে কি দাঁড়াচ্ছে? তাহলে কি শিক্ষা শিক্ষা ব্যবস্থাটাকে কি রাষ্ট্র তার ভূমিকা আরো সংকোচন করে নিয়ে আসবে? এগুলো কিন্তু জরুরি প্রশ্ন। ফলে এই কারণে এটা খুব স্পষ্ট যে আমি যদি ইভেন শিক্ষা ব্যবস্থার যে 3 ধরনের মাধ্যম আছে সেটার বিবেচনাও করি, তাহলে এটা শুধুমাত্র রাষ্ট্রীয় আধিপত্য কমায় জনগণের সংস্কৃতি রক্ষা করার প্রশ্ন না। এটা এটা আসলে প্রশ্নটা হচ্ছে এইরকম যে আমাদের যে জনসাধারণ যারা আছে, সেই জনগণের যে স্বার্থ আছে, জনগণের যে বাসনা আছে, জনগণের যে তার যে সাবজেক্টিভিটিটা আছে, এবং তার উপর যত ধরনের ক্ষমতা কাঠামোর যে দমনগুলো আছে, সেটা একটা বৈশ্বিক বিষয়। সেগুলোকে আমরা কিভাবে মোকাবেলা করতে পারি, সেই মোকাবেলা করার ক্ষেত্রে রাষ্ট্রকে আমরা ব্যবহার করতে চাই, মানে রাষ্ট্র সেখানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাষ্ট্রকে একটা মানে জনস্বার্থের পক্ষে কিভাবে আমরা রাষ্ট্রকে ব্যবহার করতে পারি, সেই লড়াইটা এই সাম্রাজ্যবাদী বাস্তবতা বলেন, আখেরি পুঁজিবাদী বাস্তবতা বলেন, সেখানে এই বিষয়টাকে আমাকে অবশ্যই বিবেচনা নিতে হবে। আবার একই সঙ্গে এটাও বিবেচনা নিতে হবে যে রাষ্ট্র যেন জনগণের পরিসরকে, জনগণের মানে যে বৈচিত্র্য সেটাকে খেয়ে না ফেলে। তো এইটা হলো যে মোদ্দা কথা আর কি। আমি আমি এইটুকু বলেই আমি মনে হয় যে মানে থামতে চাই। সেখানে সাংস্কৃতিক নীতির কথা যদি বলেন, তো আমি যেটা আগেই বললাম যে রাষ্ট্র মানে উধাও হয়ে যাবে না, বা মানে একেবারে ধরেন অদৃশ্য হয়ে যাবে না, যে রাষ্ট্র ধরেন যে কোনো ভূমিকা পালন করতেছে না। হ্যাঁ, মানে সেইটা কিন্তু ধরেন আমাদের শিক্ষা বলেন, আমাদের সাংস্কৃতিক তৎপরতা বলেন, সেটার ক্ষেত্রে খুব শুভ কোনো ঘটনা হবে না। তখন যেটা হবে কি হবে, যে ধরেন আমরা একটা বৈশ্বিক সাম্রাজ্যবাদী বাস্তবতায় আমাদের তাহলে আমাদের প্রতিরোধের বা আমাদের দর কষাকষির আমাদের তো একটা মানে আমাদের একটা ধরেন কাঠামো লাগবে, বা একটা হাতিয়ার লাগবে, বা একটা যন্ত্র লাগবে। সেটা আকারে যেন আমরা রাষ্ট্রকে ব্যবহার করতে পারি, এটা হচ্ছে যে একটা প্রথম জায়গা। দ্বিতীয় জায়গাটা হচ্ছে যে মানে রাষ্ট্র একটা ভূমিকা রাখবে, সেটা হচ্ছে সমন্বয়ের ভূমিকা থাকবে, সহায়তার ভূমিকা থাকবে। এগুলো রাষ্ট্রকে করতেই হবে। এগুলো না করে কিন্তু আমাদের এই যুগে কিন্তু সেটা সম্ভব না যে আমরা ধরেন একটা জনসংস্কৃতি একেবারে বিশুদ্ধভাবে একেবারে ধরেন গ্রাম সমাজে ফিরে গেলাম আমরা, হ্যাঁ, এবং চরকা, যেমন গান্ধীরা যেমন 20-এর দশকে চরকা বুনতো, বা ধরেন এখনকার যুগেও আমাদের অনেক ধরনের রাষ্ট্রকে অস্বীকার করার যে ধরনের তৎপরতা গুলো আছে, সেগুলো সবকিছু যে শুভ আমরা সেটা বলতে পারবো না। কারণ দেখা যায় অনেক ক্ষেত্রে মানে রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, কিন্তু সেটা এসেনশিয়ালি যাচ্ছে নিউলিবারালিজমের দিকে, হ্যাঁ, অথবা এক ধরনের ইম্পেরিয়ালিজমের দিকে, অথবা এক ধরনের রিজিওনাল ডমিনেন্স, সেটাকে সে সহায়তা করতেছে।
তো এই কারণে রাষ্ট্রের চরিত্রটা আসলে বহুমাত্রিক বা বহুমুখী, ঠিক আছে, যেটা আপনি দেখবেন যে রাষ্ট্রতত্ত্বের একটা বিকাশ আছে। তার বামপন্থীদের কথা যদি আপনি বিবেচনা করেন, যে ধরেন মার্কসিস্ট যে ট্র্যাডিশন আছে, সেখানে কিন্তু রাষ্ট্রের তত্ত্বের অনেকগুলা শিফট আছে। যেমন লেনিনরা একসময় হয়তো মনে করছে যে রাষ্ট্র হচ্ছে যে শাসক শ্রেণীর একটা হাতিয়ার মাত্র, হ্যাঁ, শাসন করার দমন করার একটা হাতিয়ার। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি যে এর পরে আরো কিছু মানে চিন্তাবিদ আসছে যারা বলছে যে রাষ্ট্রের ভেতরে ধরেন একটা নেগোসিয়েশন ঘটে বিভিন্ন, বা একটা রাষ্ট্র হচ্ছে যে সমাজে যে শ্রেণী দ্বন্দ্ব আছে, সমাজে যে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে যে দ্বন্দ্বগুলো আছে, সেটার সাপেক্ষে রাষ্ট্রের এক ধরনের রিলেটিভ অটোনমি থাকে সাধারণভাবে, ঠিক আছে। রাষ্ট্র যদি নগ্নভাবে একটা শ্রেণীর মাত্রের হাতিয়ার হয়ে যায়, তখন হয়তো সেই রাষ্ট্র অন্য শ্রেণীগুলোর উপরে তার হেজেমনিটা বজায় রাখতে পারে না, ফলে সেই রাষ্ট্রটা আরো দুর্বল হয়ে যায়। তো সাম্প্রতিক সময় আমরা যেটা দেখছি যে আমাদের মানে যে রাষ্ট্রীয় কাঠামো যেটা ছিল, সেটা তার বৈধতাটা অনেক দুর্বল হয়ে যাওয়ার ফলে সে কিন্তু খুব মানে একটা বড় ধাক্কা খাইতে গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে। কিন্তু ধাক্কা খাওয়ার ফলে কিন্তু এটা হয় নাই যে রাষ্ট্র একেবারে ভেঙে গেছে বা নতুন করে পুনর্গঠন হচ্ছে, বিষয়টা সেই জায়গায় যায় নাই। রাষ্ট্রের জায়গায় আছে, জনগণ আবার নতুন করে সংগ্রামের মধ্যে অবতীর্ণ হয়েছে। তো এই আর কি, মোটামুটি আমার মনে হয় যে সাংস্কৃতিক নীতিতে রাষ্ট্রের ভূমিকা আছে, কিন্তু জনগণ সেই রাষ্ট্রকে ব্যবহার করতে পারতেছে কিনা, জনগণ সেই রাষ্ট্রের মধ্যে তার শরীরখানা খুঁজে পাচ্ছে, এই লড়াইটা হচ্ছে যে মূল জায়গা, এটাই আমি মনে করি যে গুরুত্বপূর্ণ জায়গা। অসংখ্য ধন্যবাদ ভাইয়া, আজকে আপনার মূল্যবান বিশ্লেষণ ও সময়ের জন্য। আর শ্রোতাদেরকেও ধন্যবাদ। বাতচিতের সাথে থাকবেন, আবার ফিরে ফিরে দেখা হবে আরেকটা আলোচনায়। ধন্যবাদ।